গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির আশকারা দিচ্ছে তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ যশোরে উলাশী খাল পুনঃখননের উদ্বোধনীতে তিনি আবারও জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। ৫ দশক আগে উলাশী খাল খনন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেটি আবার পুনঃখননের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইনের প্রতিবেদন। 1976 সালে যশোরের এই মাটিতে দাঁড়িয়ে একটি স্বপ্ন বুনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজ হাতে কোদাল চালিয়ে স্বেচ্ছাশ্রমে শুরু করেছিলেন খাল খনন কর্মসূচি, যা হয়ে উঠেছিল গ্রামীণ উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। গত প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটিকে খনন করেছিলেন। 1976 থেকে 2026 50 বছরের দীর্ঘ পথ চলা। সময়ের ব্যবধানে ইতিহাস যেন আবারও ফিরে এলো একই জায়গায়। দেশের প্রধানমন্ত্রী হিসেবে যশোরে এসে পিতার সেই স্বপ্নকেই নতুন করে ধারণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কোদাল হাতে মাটি কেটে উলাশী খালের পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সুধী সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে জানান, নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে তার সরকার। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে যাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। এবং আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। বিএনপির রাজনীতিকে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। একটি পক্ষ গণভোটের রায় আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তাহলে জনগণের যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে। এই বিশৃঙ্খলারা যদি আশকারা পায়, প্রিয় ভাই বোনেরা, আপনারা কি সতর্ক থাকতে পারবেন যাতে জনগণের কর্মসূচি, যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয়? সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। দীর্ঘ 5 দশকের অবহেলা আর সংস্কারের অভাবে মৃতপ্রায় যশোরের এই উলাশী খাল। প্রধানমন্ত্রী তারেক রহমান পুনঃখননের যে উদ্যোগ আজ হাতে নিলেন, তাতে করে এই খালটি নয়, পুনর্জীবন পাবে একটি স্বপ্ন, একটি দর্শন। প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে খালটি যেমন প্রাণ ফিরে পাবে, তেমনি সচল হবে গ্রামীণ অর্থনীতির চাকা। মোহাম্মদ হুসাইন, 71, যশোর। আমরা প্রতিবেদন দেখছিলাম। প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে নানান প্রত্যাশার কথা এই মুহূর্তে আমরা জানবো। সে বিষয়ে জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. ফরহাদ। ফরহাদ, একটু জানাবেন যে আসলে পরবর্তী কর্মসূচিগুলো কি প্রধানমন্ত্রীর, সেই সাথে যশোর দীর্ঘ অনেকটা সময় পর আসলে বিএনপি আবারও ক্ষমতায় এসেছে, সেক্ষেত্রে যশোরবাসীর প্রত্যাশা কি বিএনপির কাছ থেকে? ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী যে 4টি কর্মসূচি ছিল, ইতিমধ্যে একটি কর্মসূচি শেষ হয়ে গেছে, যেটা খাল খনন ছিল, সেটা উদ্বোধন হয়ে গেছে। এই মুহূর্তে যশোরবাসী দীর্ঘদিনের যে দাবি ছিল, 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, এবং এটা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে যে নির্বাচনী সমাবেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি একটি যশোরের 500 বিশিষ্ট হসপিটাল উদ্বোধন করবেন। সেই হসপিটালের ভিত্তিপত্র স্থাপনা এখন উদ্বোধন করবেন। তারই কিন্তু ইতিমধ্যে
কিন্তু উদ্বোধন হয়ে গেছে না, এখনই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আপনি ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরপরে মূলত যশোরে যে পাবলিক লাইব্রেরি আছে, সেই পাবলিক লাইব্রেরি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি যশোর ঈদগাহ ময়দানে বিএনপির আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এই প্রধানমন্ত্রীকে আসাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ যাবৎ বিএনপি এবং প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং প্রধানমন্ত্রীর আজকের এই বক্তব্য শোনার জন্য বিএনপির নেতাকর্মীরা যেমন উদ্বিগ্ন, তারা অনেক আশা আছেন, তেমন যশোরের মানুষ অনেক আশায় আছেন। কারণ যশোরের মানুষ দীর্ঘদিন ধরে বেশ কিছু দাবি করেছেন। আপনি জানেন যে যশোর অনেক পুরাতন ব্রিটিশ ভারতের প্রথম জেলা এবং এখানে যে পৌরসভাটি আছে 162 বছর আগের পৌরসভা। যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যশোর পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করা। এর পাশাপাশি যশোর যে বিমানবন্দরটি রয়েছে, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক ঘোষণা করা। আপনি জানেন যে যশোরের বাংলার সবচেয়ে বড় যে স্থলবন্দর বেনাপোল বন্দরের যে আধুনিকায়ন, সে আধুনিকায়ন করার জন্য এবং বেনাপোলকে আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে ঘোষণা করা সহ যশোরে একটি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় দাবি রয়েছে যশোরবাসী এবং বেশ কিছু দাবি যশোরের মানুষ করে আসছেন বিগত দিনে। কিন্তু এই আজকের যে সমাবেশ, এই সমাবেশে আসলে প্রধানমন্ত্রীর মুখ থেকে যশোরের মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা সেই উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনী প্রচারণায়, সেই বক্তব্য শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে। সহকর্মী এস এম ফরহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যশোর থেকে। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত আলোচনায় কথা জানিয়েছেন তিনি। এ সময় ফজলুল হককে রাজনীতির প্রবাদ পুরুষ উল্লেখ করে বিএনপির নেতা বলেন, বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক এবং শিল্প বিষয়ক উপদেষ্টা এখানে আছেন। আমরা একসাথেই চেষ্টা করব যাতে শেরে বাংলা ফজলুল হকের যথাযোগ্য স্থানে যেন শেরে বাংলা ফজলুল হকের স্থান হয় এদেশের রাজনীতি জগতে, এদেশের গণমানুষের কল্যাণের যে জগৎ, সেই জগৎ। টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে যা যা করণীয় তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। করাইল বস্তিতে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 উপলক্ষে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা জানিয়েছেন। অসহায় নিপীড়িত মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। হাসিনা বেগম, বয়স 30, সন্তান সহ স্বামী ফেলে রেখে গেছে, নেয় না খোঁজ, দেয় না কোনো ভরণ পোষণ। টাকার অভাবে আইনি লড়াইয়ের পথে যেতে পারছেন না তিনি। অপরদিকে পরিবানু জানালেন, নিজ সন্তানরাই সম্পত্তি নিয়ে এখন তাকে ছুড়ে ফেলেছে। তাদের মতো অসংখ্য মানুষ আছে দেশের নানা প্রান্তে, যারা নানা কারণে করতে পারেন না মামলা, টাকার অভাবে লড়তে পারেন না অধিকারের প্রশ্নে। যখন আমার একটা মেয়ে বাচ্চা পেটে আসছিল, 3 মাস, মেয়ে বাচ্চাটা ফালাতে হয়ে গেছে গা হারে অনেকে বিয়ে শাদী করে লইছে, এখন মেয়েটারে লইয়া আমি চলতেছি। তোর কিসের টাকা তুই বাইরে যা, এনে তুই কিছুই পাবি না, মাইদের করে এরকম করে। এমন মানুষকে আইনি সহায়তা দিতে সোমবার করাইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী। ফলে টাকার অভাবে আইনি সেবা বঞ্চিত মানুষরা পাবেন বিনামূল্যে সকল আইনি সহায়তা। দেশের যে কোনো প্রান্ত থেকে 16699 নম্বরে ফোন দিয়ে এই সেবা পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, অসহায় ও নিপীড়িত সহ মানুষকে আইনি সহায়তা দিতে যা যা করণীয় তা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, কোনো সমস্যা নাই। ওই যে দেখেন গাড়ির গায়ে একটা ফোন নাম্বার দেওয়া আছে, 16616699, এই নাম্বারটা একটা ফোন দেবেন। আপনার জন্য বিনা পয়সায়
আইনজীবী নিয়োগ করার থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। এ সময় এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, মামলা হওয়ার আগেই সমস্যার সমাধান করে বিচারালয়ে জট কমাতে চায় সরকার। এই ক্ষেত্রে লিগ্যাল এইড হবে গুরুত্বপূর্ণ মাধ্যম। আপনার মিডিয়েশনের ব্যবস্থা করেছি। এই মিডিয়েশনে একদিকে যেমন যেগুলো ছোটোখাটো মামলা আছে সেইগুলো যদি কেউ মনে করেন মামলা চলা অবস্থায় এসে মিডিয়েশন করে চলে যাবেন, সেইটা যেমন সহজতর পথ হবে। আরেকদিকে নতুন মামলা করতে গেলে সেখানে আমরা মামলা করার আগে যদি সমাধান করে দিতে পারি তাহলে আদালতে নতুন মামলার সংখ্যাও কমবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী নিজেই দুজনকে আইনি পরামর্শ দেন। এই সেবায় আর্থিক সহায়তা দিচ্ছে জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। দর্শক, আমরা কিন্তু সংবাদের শুরুতেই জানাচ্ছিলাম যে প্রধানমন্ত্রী যশোরে অবস্থান করছেন। এরই মধ্যে তিনি সেখানে তার বাবার খনন করা খাল আবার পুনঃ খনন করেছেন। এই মুহূর্তে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে। যারা ডাক্তার এখানে উপস্থিত আছেন, সম্মানীয় ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে চিকিৎসা সারা বিশ্বে একটি যথেষ্ট ব্যয়বহুল বিষয়। সেজন্যই আমরা নির্বাচনের আগেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিকিৎসার সুবিধা যেরকম দেশের মানুষের জন্য গড়ে তুলব, একই সাথে আমাদের আরেকটি পলিসি আমরা নিয়েছি যেটিকে আমরা বাস্তবায়নের চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিভেনশন। আমি যদি প্রথমেই দেশের মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যেটি হবে, যারা অসুস্থ হবেন সে মানুষগুলো যখন হাসপাতালে আসবে স্বাভাবিকভাবেই তারা এক বেটার চিকিৎসা পাবে, তাদের জন্য সকল ফ্যাসিলিটি বেটার দেওয়া সম্ভব হবে। এই যেই প্রক্রিয়াটির কথা বললাম প্রিভেনশন, এটি এখন ইউরোপে, আমরা জানি ইউরোপের অধিকাংশ দেশ, কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ দেশ ধনী দেশ, কিন্তু সেই দেশগুলো হিমশিম খাচ্ছে তাদের দেশের মানুষকে চিকিৎসা সুবিধা দেওয়ার জন্য, এবং সেজন্য তারা এই সিস্টেমটি এখন গড়ে তোলার চেষ্টা করছে। এবং হিসাব করে দেখা গিয়েছে অর্থনৈতিকভাবেও যে আমরা যদি প্রিভেনশনের পিছনে আমরা রিসোর্স ব্যয় করি, অর্থ ব্যয় করি, তাহলে তুলনামূলকভাবে রাষ্ট্রের খরচ কম হয়। এখন প্রিভেনশন বিষয়টি কি, এটি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রিভেনশনটি হচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মীদের শতকরা 80% নারী হবেন স্বাস্থ্যকর্মীদের। তাদেরকে আমরা বেসিক কতগুলো হেলথ ট্রেনিং দেব, বেসিক কতগুলো হেলথ ট্রেনিং তাদেরকে দেওয়া হবে, এবং তারা সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে যাবেন। তাদেরকে এরিয়া ভাগ করে দেওয়া হবে। একজন স্বাস্থ্যকর্মী সে যেই গ্রামটি বা যেই ওয়ার্ডের বা যেটারই দায়িত্ব সে পাক, সেখানে সে যাবে প্রত্যেকটি বাড়িতে, এবং বাড়িতে গিয়ে সাধারণত আমরা জানি বাসার খাবার দাবার যাবতীয় সব কিছু দেখভাল, পরিবারের সদস্যদের দেখভাল, পরিবারের নারী প্রধান যে নারী সদস্য উনি এটি লুক আফটার করে থাকেন। এখন আমরা যদি গিয়ে সেই নারী স্বাস্থ্যকর্মীটাকে পাঠাই, এবং সেই নারী স্বাস্থ্যকর্মীটা গিয়ে যদি সেই পরিবারের যে প্রধান নারী আছেন তাকে যদি উনি বোঝাতে সক্ষম হন যে পরিবারের সদস্যদেরকে কি কি খাবার মেপে কম দিলে ডায়াবেটিক হবে না, কি কি খাবার কিভাবে উপস্থাপন করলে হার্টের অসুখ হবে না, কি কি খাবার কিভাবে পরিবেশন করলে ডায়ালিসিস অর্থাৎ কিডনির সমস্যা হবে না, তাহলে আমরা যদি এখানেই রোগীর সংখ্যা কমাতে পারি, জিনিসটা 1 দিন 5 দিন 7 দিনের বিষয় না, এটি বছরের পর বছর ধীরে ধীরে এটার রেজাল্ট আসতে সময় লাগবে, কিন্তু আমাদেরকে শুরু একদিক থেকে করতে হবে। তাহলে যেটি হবে, স্বাভাবিকভাবে এই হাসপাতালটি যখন হয়ে যাবে 500 বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। কিন্তু এখন আজকে এখান থেকে যারা ডাক্তার হবে তাদের কাছে যদি এখন যেভাবে আছে সেইভাবে যদি প্রতিদিন তাদেরকে 100 রোগী দেখতে হয় একজন ডাক্তারকে, কিন্তু সেই 100 রোগীটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি, অর্থাৎ ছোটোখাটো চিকিৎসা এবং মানুষকে অ্যাওয়্যার করার মাধ্যমে, সচেতন করার মাধ্যমে যদি সেখানেই আমরা মোটামুটি মানুষের অসুখের সংখ্যাটা কমিয়ে রাখতে পারি, অসুস্থ মানুষের সংখ্যা, তাহলে দেখা যাবে যে একজন ডাক্তারকে হয়তো 30টি রোগী দেখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই 100 বদলে যখন 30 বা কমে আসবে, যখন ডাক্তারের জন্য কিন্তু কনসেন্ট্রেট করা, অর্থাৎ একজন রোগীকে বেশি সময় দেওয়া সম্ভব হবে, একজন রোগীকে বেটার চিকিৎসা দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, আপনারা চিন্তা করে দেখুন, এই হসপিটালটি যখন হবে স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে 500
রুগীর ব্যান্ডেজ বলেন, ওষুধ বলেন বা অপারেশন থিয়েটারে যেসব বিষয় থাকে সেগুলো প্রোভাইড করা হবে। হয়তো দেখা যাবে রুগীর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে 700, 800, কিন্তু সরকারেরও তো একটা ক্যাপাসিটি আছে। যেমন ধরেন আমরা যদি ঢাকা মেডিকেল কলেজের কথা ধরি, ঢাকা মেডিকেল কলেজে খুব সম্ভবত আমার 1500 না আমান, ঢাকা মেডিকেল কলেজ ডিজি সাহেব আছে তো ঢাকা মেডিকেল কলেজের, হ্যাঁ, কিন্তু অফিসিয়াল ক্যাপাসিটি কত? অফিসিয়াল 2600 বেড আছে, কিন্তু রোগীর সংখ্যা কয় হতো আপনার? হ্যাঁ, দেখুন ঢাকা মেডিকেল কলেজ, আচ্ছা ঢাকা মেডিকেল কলেজ এটির অফিসিয়াল বেড সংখ্যা হচ্ছে 2600, কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আসে 4000-এর মতন রোগী। এখন আমরা নিজেরাই চিন্তা করে দেখি, আপনি সরকার যে সাপোর্ট যেগুলো দিচ্ছে, ওষুধ বলেন, বেড বলেন, ডাক্তার বলেন, নার্স বলেন, ব্যান্ডেজ বলেন, যাই বলেন না কেন, 2600 ধরেন 3000-এ দিচ্ছে, সরকার দেখছে যে বেশি আসছে 3000-এ দিচ্ছে। আপনি প্রতিদিন 3000 রোগীকে অ্যাটেন্ড করছেন, কিন্তু তারপরে আপনার 1000 কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ আজকের 1000, আগামীকাল আপনি 3000-এর মধ্যে 4000-এর মধ্যে 2600 বা 3000-কে আপনি আজকে চিকিৎসা দিলেন, কিন্তু বাকি 1000 আজকে রয়ে গেল, 1000-কে দিতে পারলেন না। আগামীকাল যখন সকাল হবে, আগামীকাল আবার 4000 আসছে, এই 4000 3000-কে সাপোর্ট দিচ্ছে, কিন্তু 2000 আজকের 1000 এবং আগামীকালও রয়ে যাচ্ছে আবার 1000, অর্থাৎ 2000 প্রতিদিন কিন্তু এটা বাড়ছে, প্রতিদিন এটা বাড়ছে। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব, যাতে যেগুলো বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল একটি বিষয়। আরেকটি আমরা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে প্রাইভেট পার্টনারশিপ আমরা হসপিটালটা নেওয়ার জন্য পিপিপি যেটাকে বলে এটি হচ্ছে, ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটিভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটিভাবে যেগুলো হসপিটাল, সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটিভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে, চিকিৎসার সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছে, হাসপাতালে যেতে পারছে না। যশোরে বোধহয় আরেকটি 250 বেডের হাসপাতাল আছে, হ্যাঁ, ওটাও বিএনপি সময় করা, যাই হোক, বিষয় সেটা না, কিন্তু ওখানেও কিন্তু রুগী জমা হচ্ছে। এখন পিপি যেটা করতে চাচ্ছি, যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে যাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে, ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট, প্রতিদিন হয়তো ডায়ালিসিস পেশেন্ট, আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, দোকানে ধরেন যে মেশিনটা আছে, সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে, এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। আমরা এইভাবে মানুষকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, কারণ আপনি এই যেই হাসপাতালটার ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করলাম, এটা কিন্তু 2.5 বছর সময় লাগবে, কিন্তু আমরা পিপিপির কাজটা যদি শুরু করতে পারি, এর মধ্যে অলরেডি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, এর মধ্যে অলরেডি কয়েকটিতে ঢাকা শহরে পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, 4টা হসপিটালে পাইলট প্রজেক্টের কাজ এর মধ্যেই শুরু হবে ইনশাল্লাহ। তাতে আমরা হিসাব করে দেখেছি, তারপরেও সরকারের খরচ 1 নম্বর কম হচ্ছে, 2 নম্বর এই হসপিটালটা হতে 2.5 বছর সময় লাগবে, তাই না? ইঞ্জিনিয়ার সাহেব তো তাই বললেন, 2.5 বছর সময় লাগবে। কিন্তু আমরা যদি ওই পলিসিটা ঠিক করতে পারি, আমরা হয়তো 2.5-3 মাসের মধ্যে মানুষকে সার্ভিস দেওয়া শুরু করতে পারবো, মানুষ চিকিৎসার সুবিধাটা পেতে পারবে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হচ্ছে কত দ্রুত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। আমাদের সরকারের লক্ষ্যটা হচ্ছে যে মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখা। আমাদের লক্ষ্যটা হচ্ছে মানুষকে সচেতন করে গড়ে তোলা। কারণ আমাদের সকলকে একটা মনে রাখতে হবে, আমরা যদি সামনে বাড়তে চাই, আমরা যদি দেশকে সামনে নিতে চাই, জাতিকে সামনে নিতে চাই, অবশ্যই একটি সুস্থ জাতির প্রয়োজন। সুস্থ জাতি যদি সুস্থ। দর্শক, যশোরে এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি পালন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং স্বাস্থ্য খাতে কিছু পরিকল্পনার কথাও তিনি জানাচ্ছিলেন। 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধনের পর দেখছিলেন এর সরাসরি সম্প্রচার। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গণমাধ্যমের স্বাধীনতা এবং অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষা দিতে কাজ করছে সরকার। সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে এক বৈঠকের পর
সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সেই সাথে তিনি জানিয়েছেন, ভুল তথ্য এবং অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে। আর মিডিয়া কমিশন গঠনে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্য সহায়তাও দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন ফর মিডিয়া কিভাবে কাজ করে এবং আমাদেরকে তারা এখানে একটা মিডিয়া কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের সরকার ঘোষণা করেছি, আমরা সেই কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে নৈতিক সহযোগিতা করবেন। পলিসি সাপোর্ট থেকে শুরু করে টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই এবং তারাও তাদের সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে বিনিময় করতে আগ্রহ ব্যক্ত করে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এতে মনোনয়ন বাতিল বহাল থাকছে এনসিপির এই নেত্রীর। সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এই সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অন্য কমিশনাররাও। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপির প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এদিকে বিএনপির মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করেছে ইসি। আর এনসিপি নেত্রীর অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশ কিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী হয়েছেন তিনি। ইসির এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সংক্ষুব্ধদের। আমিনা খান শি ইজ হোল্ডিং ডুয়াল সিটিজেনশিপ, সে ইউকের সিটিজেন। আর সেকেন্ড হচ্ছে সে সিটি কর্পোরেশনের প্রায় অ্যারাউন্ড 35 লাখ টাকার হোল্ডিং ট্যাক্স পে করেনি। তার একটা ক্রিমিনাল মামলা আছে যেটা সে গোপন করেছে। আর সে তার ইনকামের যে স্টেটমেন্ট দিয়েছে, যে ওখানে দিয়ে বলেছে তার রেন্টাল ইনকাম হচ্ছে 5,40,000 টাকা, হোয়ারাস তার রেন্টাল ইনকামের চেয়ে অনেক বেশি। সো এই বিষয়গুলো আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা দিয়েছিলাম, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না। বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী মন্তব্যের অভিযোগ এনে মানহানির মামলা থেকে আগাম জামিন পেয়েছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। সোমবার বিচারপতি কে এম জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত 8 সপ্তাহের জন্য তাকে জামিন দেওয়া হয়। পাশাপাশি সিরাজগঞ্জ আদালতে গিয়ে আত্মসমর্পণ করার আদেশও দেওয়া হয়েছে। আমির হামজার আইনজীবী শিশির মনির জানিয়েছেন, একজনের মানহানির জন্য আরেকজন মামলা করতে পারে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তি করে বক্তব্য দেন। নারী সংসদ সদস্যদের নিয়ে বিরূপ মন্তব্য দুঃখজনক। এর আগে 21 এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটা বিরতির পর। 71 কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী পেশাদার ছিনতাইকারী চক্রের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এমনটা বলছে র্যাব। তারা জানিয়েছেন, যাত্রী সেজে ফাঁদ পেতে চক্রটি বুলেটের জীবন কেড়ে নেয়। সকালে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছেন তারা। মহিম মিজান জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম থেকে শুক্রবার রাতে একটি প্রশিক্ষণ শেষে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী, কিন্তু সেই ফেরা আর হয়নি। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে 5 সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র।
যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেট বৈরাগীকে টার্গেট করে। র্যাব জানায় চক্রের সদস্যরা সিএনজি অটোরিকশায় যাত্রী সেজে ওঠে। পরে তারা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এরপর চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আঘাতেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর। রাত আনুমানিক ৩টার সময় ভিকটিম বুলেট বৈরাগী চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষ করে বাসযোগে কুমিল্লার জাগরঝুলি বিশ্ব রোডে পৌঁছায় এবং বাস থেকে নামলে গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। র্যাব জানায় গ্রেপ্তার হওয়া প্রায় সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত। এটি একটি সংগঠিত ছিনতাইকারী চক্র। তারা পরিকল্পনা মাফিক যাত্রী সেজে টার্গেট নির্ধারণ করে এবং সুযোগ বুঝে হামলা চালায়। এ সময় গ্রেফতারকৃতদের শহীদ ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি 41তম বিসিএস নন ক্যাডার পদের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন। সবশেষ তিনি কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মহিম মিজান, ৭১, ঢাকা। এদিকে চট্টগ্রামের রাউজানে একদিনের ব্যবধানে ফের দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন নাসির উদ্দিন নামে এক যুবদল কর্মী। রোববার রাত 10:30টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমশেরপাড়া গ্রামে নাসিরকে গুলি করে সন্ত্রাসীরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায় নিহত নাসির উদ্দিনের পদবিতে না থাকলেও যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। এর আগে গত 25 এপ্রিল রাতে রাউজানের আলিখিল খামারটিলা এলাকায় কাউসার জামান বাবলুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে জামালপুরে মা এবং 2 মেয়ে নিহত হয়েছে। এছাড়া মৌলভীবাজার, ময়মনসিংহ, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস যেটা বলছে যে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এতে করে বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপ প্রবাহ কমে জনজীবনে ফিরতে পারে স্বস্তি। সহকর্মীদের দেয়া তথ্য এবং ছবিতে প্রতিবেদন। জামালপুরের মেলান্দহে রবিবার রাতে শুরু হয় ঝড়। এ সময় উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগি এলাকায় বসতবাড়ির ওপর গাছ পড়ে নিহত হন মা ও 2 মেয়ে। সকালে ফায়ার সার্ভিস গিয়ে নিহত খুকি বেগম এবং তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তারের মৃতদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঝড়ের সময় মেহগনি গাছ তাদের বসতঘরের উপর ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। পূর্বদাগি গ্রামে আজকে আত্রে অনেক ঝড় তুফান হওয়া, একই পরিবারের 3 জন রাত্রে গাছ চাপা দিয়ে মারা গেছে। মা মেয়ে 3 জনই আর কি ঘরে থাকতো। মানিকগঞ্জেও রবিবার বিকেলে 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে কৃষি অফিস জানিয়েছে। প্রচণ্ড খরার পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। শ্রমজীবী, কর্মজীবী মানুষ ও কৃষকরা স্বস্তিতে কাজকর্ম করতে পারছে। আসলে এটা তো আল্লাহর রহমতের পানি, বৃষ্টিটা তো আল্লাহর তরফ থেকে হয়ে আসে। আল্লাহর তরফ থেকে না হইলে তো আমরা এত স্বস্তির পাইতাম না। গেলকাল থেকে যে আল্লাহ রহমতের বৃষ্টি নামতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। মেঘ বৃষ্টির জন্য এখন দেশের পরিবেশ ভালো, সুন্দরভাবে চলতেছে, চলাফেরা করে আরাম পাওয়া যাচ্ছে। বৃষ্টি বলয় ঝুমুলের প্রভাবে ভোর থেকে মৌলভীবাজার জেলায় ঝড় ও বজ্রবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মুষলধারে বৃষ্টির কারণে স্কুল, কলেজ ও অফিসগামী যানবাহন ও পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় সেখানে 62 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ময়মনসিংহেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের গরম আর লোডশেডিংয়ের মাঝে মাঝারি ধরনের এই বৃষ্টিতে জনজীবনে এসেছে স্বস্তি। তবে সেখানেও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও শ্রমজীবী মানুষ। হাসিবা আলী বর্ণা, ৭১।
দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকবেন ৭১-এর সাথে।